রোজ লিখেছেন, ওকে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন এটা তো আমরা সবাই জানি, তাই না? এমকিউটিটি মানে কি? এমকিউটিটি মানে কেউ কি জানেন যে এমকিউটিটি এর হচ্ছে ফুল মিনিং কি? এমকিউটিটি ফুল মিনিং হচ্ছে মেসেজ কুইন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। আপনারা যারা হচ্ছে এটা সম্বন্ধে জানে না, তারা হচ্ছে এটা নোটবুকে লিখতে পারেন যে এমকিউটিটি মানে হচ্ছে মেসেজ কুইন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। এটা হচ্ছে বিভিন্ন মেসেজিং এর ক্ষেত্রে, যেমন এডব্লিউএস এ হচ্ছে এমকিউটিটি প্রোটোকল ব্যবহার করা হয়। তো জাস্ট এটা আপনারা জেনে রাখেন যে এমকিউটিটি ফুল মিনিং হচ্ছে মেসেজ কুইন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। ঠিক আছে? তো এই ডেটাগুলো মাইক্রোসফট আজুরে বা এডব্লিউএস গুগল ক্লাউডে এই ডাটাগুলো স্টোর হয় এবং ডাটাগুলোকে অ্যানালাইসিস করা হয়। বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে যাই, যে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর মেশিন লার্নিং এর মাধ্যমে ডাটাগুলোকে অ্যানালাইসিস করা হয়। তো অ্যানালাইসিস কেমন অ্যানালাইসিস? তো সাপোজ একটা এক্সাম্পল বলি, যে এই যে আমরা সয়েল ময়েশ্চারের ক্ষেত্রে বলি যে মাটির যে আর্দ্রতা আছে, মাটি ভিজা না শুকনা, এই জিনিসের ডেটাগুলো সেন্সরসের মাধ্যমে কালেক্ট করে এবং ডাটাগুলো কি হয় যে ভিজা মাটির ডাটা, তারপর শুকনা মাটির ডাটাগুলো ক্লাউডে স্টোর হয়। দেন এটাকে অ্যানালাইসিস করা হয় যে ভিজা মাটি কোনটা আর শুকনা মাটি কোনটা। এইটাকে সে বিভিন্ন ধরনের মেশিন লার্নিং এর মাধ্যমে, মেশিন লার্নিং মডেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের মডেল অ্যাপ্লাই করে সেটা হচ্ছে একটা ডিসিশনে আসে। ডিসিশনে আসার পরে জাস্ট লাইক যে সেন্সর থেকে সয়েলের হচ্ছে ডাটাগুলো আসলো যে ভিজা না শুকনা, যে ডিসিশনে আসলো কি যদি মাটি ভিজা হয় তাহলে এই যে অ্যাকচুয়েটার্স রয়েছে, অ্যাকচুয়েটার্সকে কমান্ড দিবে যে মোটর বন্ধ রাখো। আর যদি হচ্ছে মাটি শুকনা থাকে তাহলে সে অ্যাকচুয়েটার, মাইক্রোকন্ট্রোলার অ্যাকচুয়েটার্সকে কমান্ড দিবে কি মোটর অন করো যতক্ষণ না মাটিটা ভিজা হয়। তো হোপফুল আপনারা বুঝতে পেরেছেন যে অ্যানালাইটিক্স কিভাবে করে। এরপরে এই অ্যানালাইসিস করার পরে যে ডেটাগুলো রয়েছে, ডাটাগুলো আমরা বিভিন্ন ধরনের আমাদের ফোনে বা হচ্ছে ওয়েব ড্যাশবোর্ডে কিন্তু আমরা দেখতে পারি। আপনার একটা সহজ উদাহরণ দিই, এই যে আমরা বিভিন্ন ধরনের ওয়েদার যে ফোরকাস্ট গুলো দেখি, ওয়েদার ফোরকাস্টে কি হয় যে ওয়েদার ফোরকাস্টে বিভিন্ন ওয়েদার স্টেশন যেগুলো রয়েছে সেখানে কিন্তু ডাটাগুলো কালেক্ট করে, ওয়েদারের বিভিন্ন ধরনের ডেটা, টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার কোয়ালিটি, প্রেসার, এই ডাটাগুলো কালেক্ট করে। ডেটাগুলো কালেক্ট করে কি করে, ডাটাগুলো অ্যানালাইসিস হয়, গুগল একটা সার্ভারে পৌঁছায়, সার্ভারে ডাটাগুলো স্টোরেজ হয়, জাস্ট লাইক এই এডব্লিউএস আজুরে বা গুগল ক্লাউড বিভিন্ন ধরনের সার্ভারে ডাটাগুলো স্টোর হয়। স্টোর হওয়ার পর ডাটাগুলো অ্যানালাইসিস হয় যে ওয়েদারের তাপমাত্রা বাড়ছে না কমছে, রেইন পসিবিলিটি কতটুকু, হিউমিডিটির উপর ডিপেন্ড করে তা হচ্ছে রেইন পসিবিলিটি নির্ণয় করে। দেন হচ্ছে একটা ডিসিশনে আসার পরে আমাদের ফোনে বা ল্যাপটপে বা হচ্ছে ইসে আমরা কিন্তু দেখতে পারি, তাই না? তো এই হচ্ছে মূলত আমাদের কি মানে প্রসেস, যে একটি আইটি ডিভাইস তৈরি করতে গেলে আমাদেরকে এই স্টেপ গুলো পার করতে হবে। তো আমরা তো জানলাম যে আইটি ডিভাইস তৈরি করতে গেলে কি কি কম্পোনেন্টের আমাদের প্রয়োজন পড়বে। তো এখন জাস্ট বলি যে এই যে আমরা ওয়াইফাই, ব্লুটুথ, তারপরে হচ্ছে লোরা, এই গেটওয়ে নিয়ে আমরা আলোচনা করলাম। তো ওয়াইফাই তারপরে ব্লুটুথ এই সম্বন্ধে তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন, শর্ট রেঞ্জের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারি, তাই না? জাস্ট লাইক হচ্ছে 1 থেকে 10 মিটারের মধ্যে হচ্ছে বা সর্বোচ্চ গেলে 100 মিটারের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারি। আর হচ্ছে এটা মেশ নেটওয়ার্ক হচ্ছে ব্যবহার করে। তো ওয়াইফাই স্পিড ব্লুটুথের তুলনায় অনেক বেশি হয়। ব্লুটুথে সর্বোচ্চ গেলে 2 থেকে 7 এমবিপিএস হয়ে থাকে, ওয়াইফাই স্পিড কিন্তু অনেক হয়ে থাকে। কিন্তু এগুলো কি হয়, এগুলো হচ্ছে শর্ট রেঞ্জের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? যখন আমাদের প্রয়োজন পড়বে যে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে বা 10 কিলোমিটারে হচ্ছে আমাদেরকে ডাটা পাঠাইতে হবে, তখন আমরা কিভাবে ডাটাগুলো পাঠাবো? শর্ট রেঞ্জে তো আমরা হচ্ছে ওয়াইফাই বা ব্লুটুথ ব্যবহার করব, বাট লং রেঞ্জের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তখন তখন আসবে হচ্ছে লোরা টেকনোলজি। লোরা মিনস হচ্ছে লং রেঞ্জ কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো যখন আমরা 15 কিলোমিটার মানে আপ টু 15 কিলোমিটার যখন আমরা ব্যবহার করব, তখন হচ্ছে আমরা লোরা যে টেকনোলজি রয়েছে সেটা আমরা ব্যবহার করব। তো এটা যেহেতু লং রেঞ্জ, তো এটার হচ্ছে মানে ব্যান্ডউইথও হচ্ছে অনেক হচ্ছে কম থাকে, যে 0.3 থেকে 50 কিলোবাইট পার সেকেন্ড হয়ে থাকে। আর এটা লোরা 1 প্রোটোকল ব্যবহার করে। লার্জ আইওটি ডিপ্লয়মেন্টের জন্য এই লোরাই কিন্তু ব্যবহার হয়ে থাকে, যে দূর দূরান্তে যখন আমাদেরকে ডেটা পাঠাইতে হয়। এখন আসি যে এই আইওটি ডিভাইসের একটা শর্ট আমরা বলি যে আইওটি ডিভাইস মেইনলি কিভাবে কাজ করে। তো প্রথমত হচ্ছে সে ডাটা কালেক্ট করে, বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে সেন্সরের মাধ্যমে ডাটা কালেক্ট করে। ডাটাগুলো হচ্ছে বিভিন্ন গেটওয়ের মাধ্যম দিয়ে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, লোডার মাধ্যমে ডাটাগুলো হচ্ছে একটা গেটওয়েতে হচ্ছে পাঠাই। গেটওয়ের মাধ্যমে সেটা ডাটাগুলো হচ্ছে সার্ভারে পাঠাই।
সার্ভারে পাঠানোর পর ডাটাগুলো প্রসেস করে, যে জাস্ট লাইক হচ্ছে ডাটাগুলো ভালো না খারাপ এই জিনিসগুলো হচ্ছে সে ডিসিশনে আসে, এন্ড ফাইনালি ডিসিশনে আসার পরে সে হচ্ছে আমাদের ফোনে দেখায় এবং অ্যাকশনে আসে। তো এই মূলত 4 ধাপে একটি আইওটি ডিভাইস মূলত কাজ করে থাকে। তো হোপফুলি আপনারা এতক্ষণ যা বললাম, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। সাগর বিশ্বাস লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, তো হোপফুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো আমরা তো জানলাম এতক্ষণ যে আইটি ডিভাইস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটার মানে ফিচার কি কি, এটা অ্যাকচুয়ালি মানে আমাদের এটাতে ক্যারিয়ার কিভাবে তৈরি করতে হয়। তো এখন আমরা আসুন জানি যে এই যে আইওটি ডিভাইসগুলো রয়েছে, এত ডিভাইস রয়েছে, এই আইওটি ডিভাইসগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করব? আপনাদের মাথায় কোশ্চেন আছে কোথায় কোথায় এগুলো ব্যবহার হয়ে থাকে? আমাদের কিন্তু আশেপাশে আমরা জানিও না যে কোথায় কোথায় ব্যবহার হয়, বাট অনেক জায়গাতে কিন্তু এই আইওটি ডিভাইসগুলো ব্যবহার হয়ে থাকে। তো আপনাদেরকে বলি, প্রথমত আসি স্মার্ট হোম। তো স্মার্ট হোমে আইওটি ডিভাইস কিভাবে ব্যবহার হয়ে থাকে? আমাদের বাসা বাড়িতে কিন্তু এখন আমরা যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, তারপরে হচ্ছে মাইক্রো ওভেন, তারপরে এছাড়া অনেক ডিভাইস যেগুলো রয়েছে আমরা কিন্তু এখন ম্যানুয়ালি কিন্তু অন অফ করি না। আমরা চাইলে কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু লাইট, ফ্যান বলেন, টিভি বলেন, ফ্রিজ বলেন, যে কোনো জিনিস আমরা কিন্তু এখন ফোনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারি। তো এইটা কিভাবে হয়, এটার ব্যবহার কিন্তু অনেক জায়গাতে রয়েছে। এটা কিভাবে হয় যে এই যে ডিভাইসগুলো রয়েছে, ডিভাইসগুলো কিন্তু আমাদের বাসা বাড়িতে একটা সেন্ট্রাল যে ওয়াইফাই রয়েছে, রাউটার রয়েছে, এই রাউটারের সাথে কিন্তু রাউটার নেটওয়ার্কের সাথে কিন্তু সে কানেক্টেড থাকে। কানেক্টেড থাকার পরে সে কি হয়, সে একটা সার্ভারে হচ্ছে ডাটাগুলো পাঠায় এবং ওই সেম সার্ভারের সাথে কিন্তু আমাদের ফোনটাও কিন্তু কানেক্টেড থাকে। তো সেম কি হয় যে ডিভাইসগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং আমার ফোনটাও কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। তো একটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা এই ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এরপর আছে হচ্ছে স্মার্ট সার্ভিলেন্স। তো স্মার্ট সার্ভিলেন্সের ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আমরা যে সিসিটিভি ক্যামেরা যেগুলো রয়েছে এখন বর্তমানে কি হয় যে আমরা চাইলেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের বাসা বাড়িতে যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু চাইলে আমরা পর্যবেক্ষণ করতে পারি। এটা কিভাবে হয়? এই যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে এগুলো কিন্তু একটা ইন্টারনেটের মাধ্যমে একটি সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং আমরা ওই সার্ভারের মাধ্যমে কিন্তু এই ফুটেজগুলো কিন্তু আমরা দেখতে পারি। এরপর আসুন ফিটনেস ট্র্যাকিং। ফিটনেস ট্র্যাকিং এ হচ্ছে আইটি ডিভাইস কিভাবে ব্যবহার হয়ে থাকে। তো বাইরের দেশে কি হয়, বাইরের দেশে একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। ফিটনেস ট্র্যাকিং বলতে তো আমরা সকলে হচ্ছে আমাদের হাতে যে স্মার্ট ওয়াচ যেগুলো রয়েছে, অনেকেই তো হচ্ছে স্মার্ট ওয়াচ হচ্ছে আপনারা জানেন স্মার্ট ওয়াচ গুলো হচ্ছে মানে আমরা কি ব্যবহার করি। তো স্মার্ট ওয়াচে কিছু ফিচার্স থাকে। তো ফিচার্স গুলো কি কি, যে এখানে আপনার হচ্ছে ব্লাড প্রেশার, তারপরে ব্লাড অক্সিজেন, এরপরে হচ্ছে বডি টেম্পারেচার, তারপর আপনি কত ক্যালোরি আপনি প্রতিদিন বার্ন করছেন, কত ক্যালোরি গেইন করছেন, এগুলো কিন্তু ফিচার্স গুলো কিন্তু দেখা যায়। তো এই ডেটাগুলো আপনার হচ্ছে আমরা চাইলে ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পারি, কারণ কি এই মোবাইলের ডেটাগুলো সরাসরি কিন্তু আমাদের ফোনে পাঠায়, ফোন থেকে ডেটাগুলো ওয়েবসাইটে পাঠায়। তো বাইরের দেশে কি হয় যে এগুলো সরাসরি হচ্ছে হেলথ যে সেন্টারগুলো থাকে, হেলথ সেন্টারে এখন ফিটনেস ট্র্যাকিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার কিভাবে ব্যবহার হয়। তো আপনাদের একটা এক্সাম্পল দেই যে এখানে বাইরের যে দেশগুলো কি হয়েছে যে একজন বৃদ্ধ মহিলা, তার হচ্ছে হার্টের কন্ডিশন একটু খারাপ। তো কি হচ্ছে যে সে সকালে হাঁটতে বের হয়েছে, হাঁটতে 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 সে অটোমেটিক মানে প্রেশার ফল করেছে, ব্লাড প্রেশার ফল করেছে, এই সময়তে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো বাইরের দেশে কি হয়, আমাদের দেশে কি হয় যে কোন একজন যদি পড়ে যায় তাহলে তাকে হেল্প করার জন্য অন্য মানুষ আসে ধরে বা হসপিটালে নিয়ে যায়, কিন্তু বাইরের দেশে কিন্তু এই জিনিসটা খুব কম হয়, যে যতক্ষণ না হসপিটাল থেকে বা পুলিশ আসবে তার আগে কিন্তু কেউ হচ্ছে ওকে টাচ করতেও যায় না। তো ওই সময় কি হয় যে যখন হচ্ছে ওই ফল করেছে, ফল ডাউন হয়েছে, তো
তার মানে এরিয়ার মধ্যে যে হেলথ সেন্টার যেগুলো আছে সেখানে হচ্ছে মেসেজ চলে যায় যে এরকম একজন পেশেন্টের হচ্ছে ব্লাড প্রেশার ফল করেছে, তো ইমিডিয়েট তার লোকেশন হচ্ছে শো করে, সেখানে যে হচ্ছে হেলথ সেন্টারে যে কর্মীরা যারা আছে তারা হচ্ছে সেখান থেকে পিক আপ করে। তো ফিটনেস ট্র্যাকিং এর ক্ষেত্রে এইভাবে আইওটি ডিভাইস গুলো ব্যবহার হয়ে থাকে। এরপর আছে স্মার্ট ফ্যাক্টরি। এখন স্মার্ট ফ্যাক্টরি ক্ষেত্রে আপনার বলি আমরা যে আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেগুলো রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কোল্ড স্টোরেজ, তারপরে হচ্ছে যে রডের যেসব ফ্যাক্টরি রয়েছে, তো এখানে কি হয় টেম্পারেচার কিন্তু অনেক সময় প্রচুর মেনটেন করতে হয়। জাস্ট লাইক কোল্ড স্টোরেজের কথা বলি, কোল্ড স্টোরেজে হচ্ছে টেম্পারেচারটা কিন্তু অনেক একটা ক্রুশাল পার্ট। তো টেম্পারেচার যদি 1 ডিগ্রি হচ্ছে মানে উঠানামা হয় তাহলে কিন্তু প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই এক্সাম্পল থেকে বলি, আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছি ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে আপনার নোয়াখালীতে, নোয়াখালীর হচ্ছে বেগমগঞ্জে। ওখানে হচ্ছে গ্লোব অ্যাগ্রোভেট লিমিটেড যেটা রয়েছে। তো ওখানে আমরা একটি ডিভাইস রেডি করেছিলাম যে এখানে কোল্ড যে স্টোরেজ রয়েছে, কোল্ড স্টোরেজের টেম্পারেচারটা তারা হচ্ছে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেখবে। তো ওখানে কি হয় যে -20 ডিগ্রি সেলসিয়াস থাকে, অনেক সময় -25ও থাকে। তো এটা হচ্ছে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি তার উঠানামা হয় তাহলে কিন্তু ওগুলো হচ্ছে নষ্ট, মানে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওইখানে তারা চাচ্ছে যে টেম্পারেচারটা যেন তারা মানে ফোনের মাধ্যমে দেখতে পারে বা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারে, কারণ ওই -25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভিতরে থেকে টেম্পারেচার মেজার করা কিন্তু কোয়াইট ইম্পসিবল। তো এভাবে ওখানে হচ্ছে আমরা এভাবে হচ্ছে একটি ডিভাইস তৈরি করে দিয়েছি, যেখানে হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার কোল্ড স্টোরেজ বলেন তা বা বিভিন্ন ফ্যাক্টরির যে টেম্পারেচার, হিউমিডিটি কতটুকু আছে সেটা দেখতে পারবেন। তো কারা কারা হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্ট থেকে আছেন, যারা যারা আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এরপর আসি এগ্রিকালচারাল আইওটি। তো এগ্রিকালচারাল আইওটিতে কিন্তু হিউজ একটা ব্যবহার রয়েছে এই ইন্টারনেট অফ থিংস। তো একটা এগ্রিকালচার এখন বর্তমানে এগ্রিকালচারে কিন্তু আইটি ডিভাইসের প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, তাই তো আমরা দেখতে পাচ্ছি এমডি ফাইজুর রহমান, তারপরে আরমান শরীফ, তারপরে ইয়াসির আবরার, হিমেন চন্দ্র আপনার নোয়াখালীর, আচ্ছা রিয়াজ মিয়া, জাহিদুল ইসলাম, জাহিদুল, ওকে ইয়াসির আবরার লিখেছেন। ওকে, আমি হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জের যে গ্লোব অ্যাক্রোভেট লিমিটেড যেটা রয়েছে, গ্লোব বেভারেজ, আমি সেখানে হচ্ছে প্রজেক্ট করতে গেছিলাম। তো এগ্রিকালচারে এবার আমরা আসি যে এগ্রিকালচারে কিন্তু অনেক ব্যবহার হয়ে থাকে। তো আগে কি হতো যে মাটির গুণগত মান নির্ণয় করতে গেলে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো নির্ণয় করতে গেলে একজন কৃষিবিদকে নিয়ে আসা লাগতো। তো এখন বর্তমানে জাস্ট একটা সেন্সরের মাধ্যমে কিন্তু এগুলো নির্ণয় করা যায়, বা হচ্ছে মাটিতে মানে মাটিতে পানি দিতে হবে কিনা অটোমেটিকলি করা যায়। তো সিমিলারলি আমরা হচ্ছে আমি অনেক কিছুদিন মানে কয়েক বছর আগে একটি প্রজেক্ট করেছিলাম হচ্ছে নওগাঁর ধামুরহাটে তালঝাড়ি কৃষি খামারে। তো সেখানে হচ্ছে আমরা একটু তাদের একটা ডিমান্ড ছিল যে তাদেরকে এমন একটি ডিভাইস তৈরি করে দিতে হবে যেখানে হচ্ছে তারা মাটির টেম্পারেচার, তারপরে সয়েল ময়েশ্চার, মাটির ময়েশ্চার, যে মাটি শুকনা আছে না ভিজা আছে এইটা, তারপর মাটির পিএইচ, সয়েল কন্ডাক্টিভিটি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই সকল কিছু তারা একটা ডিভাইসের মাধ্যমে হচ্ছে দেখতে চাচ্ছে, এবং এই ডাটাগুলো তারা ফোনে মানে ঘরে বসে হচ্ছে ডাটাগুলো দেখবে এবং সেইভাবে হচ্ছে পাম্পগুলো কন্ট্রোল করবে। তো আমি হচ্ছে ওইরকম একটি ডিভাইস তৈরি করে দিয়েছি যেটার মাধ্যমে হচ্ছে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরপরে হচ্ছে ময়েশ্চার, টেম্পারেচার, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, পিএইচ, এই সকল বিষয়গুলো নির্ণয় করবে এবং সরাসরি ডাটাগুলো সার্ভারে পৌঁছাবে এবং সে বলে দিবে যে হচ্ছে মাটির গুণগত মান ঠিক আছে না খারাপ আছে। তো নওগাঁর কারা কারা আছেন তারা কমেন্ট করেন। আমি হচ্ছে নওগাঁর ধামুরহাটে গেছিলাম, যেটা হচ্ছে তালজারি কৃষি খামারে। তো এগ্রিকালচারে কিন্তু আরো ব্যবহার রয়েছে, যেমন হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে কিন্তু আইওটি ডিভাইসের অনেক ব্যবহার রয়েছে। জাস্ট লাইক হচ্ছে মানে
পানিতে হচ্ছে পানির যে মানে পিএইচ, টিডিএস, তারপরে হচ্ছে পিএইচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে পানিতে পিএইচ এর মান যদি বেড়ে যায় তাহলে কিন্তু মাছ মারা যায়। তারপরে নাইট্রোজেন, এই কি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস যদি থাকে তাহলে কিন্তু মাছগুলো মারা যায়। তো এগুলোও কিন্তু এখন আইওটি ডিভাইসের মাধ্যমে তৈরি করা যায়। এছাড়াও হচ্ছে আমি বা একটি বায়োগ্যাস প্ল্যান্টে মানে চিটাগাংয়ের সীতাকুণ্ডে গেছিলাম। সীতাকুণ্ডে একটি বায়োগ্যাস প্ল্যান্টে হচ্ছে অ্যালাইড এগ্রো লিমিটেড যেটা রয়েছে, ওখানে হচ্ছে একটি প্রজেক্ট করেছিলাম। তো তাদের একটি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্টে আপনার হচ্ছে তারা চাচ্ছে যে বায়োগ্যাস যে ওখানে মিথেনের পরিমাণ কেমন আছে, তারপরে সালফার বায়োগ্যাস প্ল্যান্টে কিন্তু একটা মানে খুবই খারাপ একটা গন্ধ হয়, সেটা কি সালফার ডাইঅক্সাইডের গন্ধ। তো কি পরিমাণ সালফার ডাইঅক্সাইড আছে অ্যান্ড এই বায়োগ্যাস প্ল্যান্টে কি পরিমাণ প্রেশার রয়েছে তারা হচ্ছে ডিটেক্ট করবে ফোনের মাধ্যমে। তারা হচ্ছে জানতে চাচ্ছে যে এটার প্রেশার কতটুকু কি আছে। তো এগ্রিকালচারে কিন্তু আরো অনেক ব্যবহার রয়েছে, যেমন ইরিগেশন সিস্টেম রয়েছে। তো এই সকল প্রজেক্ট গুলো কিন্তু আমরা পরবর্তীতে করব। আমাদের হচ্ছে ওয়াটার লেভেল মানে আছে, তারপর ওয়েদার স্টেশন নিয়ে আমরা কাজ করব, তারপর হচ্ছে সয়েল ময়েশ্চার নিয়ে আমরা কাজ করব, স্মার্ট গার্ডেনিং সিস্টেম নিয়ে কাজ করব, অনেকগুলো কাজ আমরা পরবর্তীতে কিন্তু আমরা করব। এরপর আসি হেলথ মনিটরিং এ। তো বর্তমানে কিন্তু হেলথ মনিটরিং এ আইভি ডিভাইসের অনেক ব্যবহার রয়েছে। তো ডাক্তাররা এখন হচ্ছে কি হয় যে কোন পেশেন্টের হচ্ছে মানে এখন ইসিজি, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, তারপরে টেম্পারেচার, এগুলো কিন্তু ঘরে বসে থেকেই ডাক্তার তার চেম্বারে বসে থেকে দেখতে পাচ্ছে। এবং যেই রুগীর হচ্ছে যে পেশেন্টের বেশি হচ্ছে মানে অবস্থা খারাপ, সেই পেশেন্টকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া খুব সহজ হয়ে যাচ্ছে এবং সরাসরি দেখতে পাচ্ছে যে কোন পেশেন্টের অবস্থা কেমন আছে। ঠিক আছে, তো হেলথ মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু হিউজ একটা ব্যবহার রয়েছে আইওটি ডিভাইসের। এবার আসি স্মার্ট গ্রিডিং সিস্টেম। স্মার্ট গ্রিডিং এর ক্ষেত্রে এখন আপনারা জাস্ট ইমাজিন করেন যে এখন আপনার বাসায় কি পরিমাণ বিল আসছে, আপনার কি পরিমাণ খরচ করছেন, এটা কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বিদ্যুৎ বিল হচ্ছে। এখন কিন্তু আর মিটারে যে কিন্তু দেখতে হয় না আমাদেরকে যে কতটুকু বিল আসছে, আমরা ফোনেই চাইলে হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে কিন্তু দেখতে পারি। তো এখানে কি হয় যে এই যে মিটার রয়েছে, মিটার একটি কারেন্ট সেন্সর থাকে, এই মিটারটি আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। কানেক্টেড থেকে ডেটাগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে সার্ভারে পৌঁছায় এবং সার্ভার থেকে আমাদের ফোনে পৌঁছায়। ঠিক আছে, তো গ্রিডের ক্ষেত্রেও হচ্ছে মানে আইটি ডিভাইসের অনেক ব্যবহার রয়েছে। এবার আসি স্মার্ট সিটি। তো স্মার্ট সিটিতে আইটি ডিভাইসের কেমন ব্যবহার হয়। তো এখন দেখতে পাই যে ট্রাফিক সিস্টেম, ট্রাফিক জ্যামের ট্রাফিক সিস্টেম যেগুলো রয়েছে, যে কোথায় হচ্ছে কি পরিমাণ ট্রাফিক রয়েছে, আইআর সেন্সরের মাধ্যমে ট্রাফিক গুলো ডিটেক্ট করে। তারপর হচ্ছে মানে ইমেজ ডিটেকশনের মাধ্যমে ট্রাফিক গুলো ডিটেক্ট করে আমরা সরাসরি দেখতে পাই যে কোথায় ট্রাফিক বেশি কোথায় কম। এছাড়া কোন শহরের এয়ার কোয়ালিটি কেমন আছে না আছে, এগুলো কিন্তু আমরা সেন্সর থেকে ডাটাগুলো কালেক্ট করে সার্ভারে পাঠাই, সার্ভার থেকে আমরা ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পাই। তো স্মার্ট সিটিতেও কিন্তু অনেক রকম হচ্ছে আইটি ডিভাইসের কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের, আমরা কিছু এক্সাম্পলস নিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা এখানে আইটি অ্যাপ্লিকেশন গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও কিন্তু আরো অনেক অনেক আইটি ডিভাইসের ব্যবহার রয়েছে। ইউ কান্ট ইমাজিন যে কি পরিমাণ আইটি ডিভাইসের ব্যবহার হয়। আমাদের ডে টু ডে লাইফে আইটি ডিভাইসের ব্যবহার অনেক বেড়েই চলেছে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আইটি ডিভাইসে ব্যবহার কোথায় কিভাবে কি হয়। তো যদি বুঝতে পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। ওকে, মুনিয়া সরকার লিখেছেন, আলফা সানি লিখেছেন আন্ডারস্ট্যান্ড, নুরুল আলম শান্ত অনন্ত লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ওকে, আক্তারুজ্জামান লিখেছেন, ইসমাইল হোসাইন, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মঞ্জুরুল তালুকদার, সাচিন আলম, জান্নাতুল ফেরদৌস মিম। ওকে, অনেকে লিখেছেন আন্ডারস্ট্যান্ড। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এখন আসুন আমরা কিছু প্রজেক্ট দেখি। আমরা হচ্ছে এই যে আইওটি ডিভাইস যেগুলো আমরা সম্বন্ধে জানলাম, এই আইওটি ডিভাইস তৈরি করতে গেলে আমাদের কিছু মাইক্রো কন্ট্রোলার্সের প্রয়োজন পড়বে। তো যেটা বললাম যে মেন যে মানে প্রসেস ইউনিট যেটাকে বলা হয়, যে মেন মাদারবোর্ড যেটাকে বলা হয়, তো এটা আমাদের দরকার পড়বে। তো মেইন কন্ট্রোল ইউনিট যেটা, সেটা হচ্ছে আমরা এখানে মাইক্রো কন্ট্রোলার, কিছু পপুলার মাইক্রো কন্ট্রোলার আমরা ব্যবহার করব। তো প্রথমত হচ্ছে আমরা আরডিনো উনো, এটা একটি হচ্ছে বেসিক মাইক্রো কন্ট্রোলার। তো এটার মধ্যে হচ্ছে আমরা
শুরুতেই আমরা এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে শুরু করব। এর এখানে অনেকেই জানেন যে আরডিনো উনো কিভাবে কাজ করে না করে, কিন্তু অনেকেই হচ্ছে অনেকের কাছে নতুন যে এটা কি জিনিস। তো আমরা প্রথমে আরডিনো উনো নিয়ে কাজ করব, তারপরে আরডিনো ইএসপি নিয়ে কাজ করব। তো আরডিনো উনো একটি বেসিক মাইক্রো কন্ট্রোলার, আমি জাস্ট এখানে স্পেসিফিকেশন দিই কারণ পরবর্তীতে আমরা এটা নিয়ে বেসিক আলোচনা করব, ব্রিফলি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো এটার মাইক্রো এখানে হচ্ছে ATmega 32/8P একটি মাইক্রো কন্ট্রোলার রয়েছে। এই যে যেটা আইসি দেখছেন এটাই হচ্ছে মেন, এটার হার্ট বলতে পারেন। আমাদের যেরকম হার্ট ছাড়া কিন্তু আমরা মানে হার্ট বা ব্রেন ছাড়া কিন্তু আমরা অচল। তো সিমিলারলি এই বোর্ডের এই যে আইসি যেটা রয়েছে ATmega 32/8P, এটা না থাকলে কিন্তু পুরো বোর্ডটাই অচল। তো এটার এই আইসির অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এবং এই ফুল যে বোর্ড রয়েছে এই বোর্ডের কিন্তু আবার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 6 থেকে 12 ভোল্ট পর্যন্ত, মানে 20 ভোল্ট পর্যন্ত আপনি এটাতে দিতে পারেন। এর থেকে বেশি দিলে কিন্তু বোর্ডটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এখানে ডিজিটাল ইনপুট আউটপুট পিন রয়েছে 14টি, অর্থাৎ এই যে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে ডিজিটাল পিন। এখন ডিজিটাল পিন কোনগুলো? এখানে হচ্ছে আমরা 0 এবং 1 মাত্র দুইটা ভ্যালু নিয়ে কাজ করব যখন, তখন আমরা এই 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলোতে আমরা কাজ করব। এন্ড যখন আমরা 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো রয়েছে মানে র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করব যখন, তখন হচ্ছে আমরা এই যে A0 থেকে A5 অর্থাৎ অ্যানালগ পিন নিয়ে আমরা কাজ করব তখন। তো এখানে 6টি মূলত অ্যানালগ পিন রয়েছে, A0 থেকে A5 পর্যন্ত অ্যানালগ পিন রয়েছে। এছাড়া এটার ফ্ল্যাশ মেমোরি রয়েছে 32 কিলোবাইট। ফ্ল্যাশ মেমোরি বলতে বোঝায় এটার হচ্ছে স্টোরেজ, মানে এটা হচ্ছে আমরা যে কোড বা কোনো কিছু আপলোড করব সেটা হচ্ছে স্টোরেজকে বলা হয় হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, সেটা হচ্ছে 32 কিলোবাইট। আর 0.5 কিলোবাইট রয়েছে এটা বুট লোডারের জন্য। এখন বুট লোডারটা কি? এই যে আপনার এখানে আপনার প্রোগ্রামটি আপলোড করতে হবে এই যে ATmega 32/8P তে। তো এইটা কিভাবে আপলোড করবেন? তো এখানে ইউএসবির মাধ্যমে আপনাকে আপলোড করতে হবে। তো বুট লোডার হচ্ছে একটা প্রসেস যেখানে আপনি কোডটা, যেটার মাধ্যমে আপনি কোডগুলো এই মাইক্রো কন্ট্রোলারে আপলোড করবেন। এরপরে এটার SRAM রয়েছে হচ্ছে 2 কিলোবাইট। SRAM এর ফুল মিনিং হচ্ছে আপনারা চাইলে এটা লিখতে পারেন যে ফ্ল্যাশ মেমোরি কি কাজে ব্যবহার হয়। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে মেইনলি স্টোরেজ হিসেবে ব্যবহার হয়ে থাকে। SRAM এর ফুল মিনিং কি? স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা কি টেম্পোরারি হচ্ছে মেমোরি হিসেবে ব্যবহার হয়। তো টেম্পোরারি মেমোরি বিভিন্ন ধরনের ক্রিডেনশিয়ালস, যেমন ওয়াইফাই এর পাসওয়ার্ড রয়েছে বা ওয়াইফাই আইডি পাসওয়ার্ড, এগুলো হচ্ছে সে হচ্ছে মানে সেভ করে রাখে টেম্পোরারি। তো এটা রয়েছে 2 কিলোবাইট। আর ইপ্রোম রয়েছে হচ্ছে 1 কিলোবাইট। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে ইপ্রোম কি? তো ইপ্রোম এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আমি আবারও বলি, ইপ্রোম এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা আপনারা চাইলে হচ্ছে কমেন্ট করে নিতে পারেন, আপনারা এটা নোট করে নিতে পারেন যে ইপ্রোম এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যায় না? যদি আমার সাউন্ড এবং স্ক্রিন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অল ক্লিয়ার লিখবেন। আমার সাউন্ড যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অল ক্লিয়ার লিখবেন। ওকে ওকে, সবাই লিখছেন অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো ইপ্রোমটা কেন ব্যবহার হয়ে থাকে? ইপ্রোমটা হচ্ছে টেম্পোরারি মানে স্টোরেজ হিসেবে ব্যবহার হয়। জাস্ট লাইক হচ্ছে আমাদের যখন এই ডিভাইসটি বন্ধ থাকবে, এই ইপ্রোম কি করবে যে এখানে যে কারেন্ট যে প্রোগ্রামটা চলবে সেটা হচ্ছে সে স্টোর করে রাখবে, যেন ডিভাইসটি চালু হলে সে পুনরায় আবার ওই প্রোগ্রামটা চালু করতে পারে। তো ইপ্রোম এটাই কাজ করে। এরপরে ক্লক স্পিড রয়েছে এখানে 16 মেগাহার্টজ। ক্লক স্পিড বলতে এটা ডাটা ট্রান্সফার স্পিড, যেটা ডাটা মানে হচ্ছে একটা থেকে একটা ডাটা ট্রান্সফারের স্পিড যেটাকে বলা হয়, সে ক্লক স্পিড হচ্ছে 16 মেগাহার্টজ। ঠিক আছে, তো এইটুকু আপনারা আপাতত জেনে রাখেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ব্রিফলি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। এরপরে সেকেন্ড যে মাইক্রো কন্ট্রোলার রয়েছে
তো এখানে হচ্ছে এটি মেগা 32 এর একটি ম্যাপিং করা আছে যে কোনটা কোন পিনে কতটুকু কি কাজে ব্যবহার হয়ে থাকে। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।